গুড মর্নিং ক্লাস। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে যে টপিকটা আমরা দেখব সেটা হলো পার্সেন্টেজ, এবং পার্সেন্টেজের টপিক আমরা আজকের ক্লাসেই কিন্তু টোটালটা কমপ্লিট করে নেব। তো পার্সেন্টেজের উপর থেকে অলরেডি আমরা দুটো পার্টে ক্লাস দেখে নিয়েছি, আজকে তোমাদের পার্ট নাম্বার 3, এবং আজকের ক্লাসে প্রায় 37 থেকে 38টা মতো কোশ্চেন আমরা রেখেছি, এবং অলরেডি কিন্তু 42টা কোশ্চেন আগের দুটো ক্লাসে আমরা ডিসকাস করে নিয়েছি, এবং তার পাশাপাশি পার্সেন্টেজের যত টাইপের কনসেপ্ট তোমাদের ডাব্লিউবি, কেপি বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট সবকিছুই কিন্তু করানো হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা এমন কোশ্চেন যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেই টাইপের কোশ্চেন আমরা রেখেছি। তো শুরু করছি আজকের ক্লাস। প্রিভিয়াস ক্লাস না যদি কেউ করে থাকো, এর আগে কিন্তু আমরা অলরেডি রেশিও এন্ড প্রপোর্শন টপিক কমপ্লিট করে নিয়েছি। তো উপরে আই বাটনের লিংক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করে তোমরা প্রিভিয়াস ক্লাস সেখান থেকে দেখে নিতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো, এই ফেসবুকের যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনের মধ্যে প্লে লিস্টের একটা লিংক তোমরা পেয়ে যাবে, সেটার উপরে ক্লিক করলে প্রিভিয়াস ক্লাস সেখান থেকে দেখে নিতে পারবে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফার্স্ট কোশ্চেন দেখো, রমেশ মোহনের থেকে 10% বেশি পায়, মোহন রমেশের থেকে শতকরা কত কম পায়। তো এই টাইপের কোশ্চেন অলরেডি করিয়েছি আগের দুটো ক্লাসে। তো দুজন ব্যক্তিকে, রমেশ এবং মোহন, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হলো 1/10। তো কি বলছে, রমেশ মোহনের থেকে 10% বেশি পায়, তাহলে 10% ভ্যালুটা কার বলেছে, মোহনের। অর্থাৎ 1/10 এই যে 10টা পেলে 10 টাকা কে পাচ্ছে, 10 টাকা হলো মোহনের। তাহলে মোহন যদি 10 টাকা পায়, রমেশ 1 টাকা আরো বেশি পায়, তাহলে রমেশ পাবে কত, রমেশ পাবে 11 টাকা। তো রমেশ এবং মোহনের এখান থেকে রেশিও পেয়ে গেলে, জানতে চাইছে মোহন রমেশের থেকে যার সাথে এর যুক্ত থাকবে তার ভ্যালুটা নিচে আসবে। তো রমেশের থেকে, তো রমেশের ভ্যালু নিচে। তো কি বলছে, মোহন রমেশের থেকে শতকরা কত কম পায়, তো রমেশের থেকে মোহন কত কম, 1 কম। তাহলে 11 কম কত, 1, 1 কত, 100 কত, 1/11। মাইনাসটা কিসের জন্য, মাইনাসটা জাস্ট ডিক্রিজ হচ্ছে, কমছে, সেই কারণে মাইনাস সাইনটা দেওয়া। তো 1/11 কার ফ্র্যাকশন ভ্যালু, অলরেডি পড়িয়েছি, 9×1/11, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। 1/4 25/9 এর কত শতাংশ। আচ্ছা ধরে নাও এখান থেকে 25/9 এর কতটা ধরে নাও, এক্স শতাংশ। তো এক্স এর মান আমাদের বার করতে হবে। তো 25/9 এর এক্স পার্সেন্টেজ, এর ভ্যালু কত বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিয়েছে 1/4 সমান। তো এখান থেকে পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে 100 চলে আসলো। এবার এখান থেকে ক্যালকুলেট করো এক্স এর মান, তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে দেখো 4 দিয়ে যদি কাটি, তো 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4×25 25, 25 কেটে গেল, কোনাকুনি গুণ হলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ কত, 9%, অপশন নাম্বার বি। পরের কোশ্চেন। আচ্ছা যেহেতু ক্লাসে আজকে প্রায় 37টা মতো কোশ্চেন আছে, ক্লাসটা একটু লেন্দি হতে পারে, তাই ক্লাসটা একটু আমরা ফাস্ট মুভ করব, এবং এক্সামে তোমাদের অ্যাপ্রোচ কি থাকবে, মানে এক্সাম হলে গিয়ে কিভাবে সলভ করবে, জাস্ট সেই টেকনিকটাই তোমাদের শেখানো হচ্ছে। তাই প্রত্যেককে বারবার বলছি, ক্লাস শেষ হওয়ার পর এই প্রতিটা কোশ্চেন, আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা এখন যে ক্লাস দেখছো, প্রত্যেকটা ক্লাসের কোশ্চেন তোমরা অবশ্যই বাড়িতে 3 থেকে 4 বার কিন্তু প্র্যাকটিস করবে নির্দিষ্ট দিন অন্তর। তাহলে দেখবে এই টাইপের কোশ্চেন যখন এক্সামে আসবে চটজলদি তোমরা সেখানে সমাধান করতে পারবে। এখানে কি বলছে, একটি সংখ্যা 22.5% কমে গিয়ে 87 হয়, তাহলে সংখ্যাটি হলো কত। তো সংখ্যাটা কি হয়েছে, 22.5% কমেছে, তাহলে 22.5%, 22×1=2 মানে কি, 22.5%, মানে 22.5% আমরা বলতে পারি। তাহলে 22.5% যদি কমে যায়, তাহলে এখন ভ্যালু কত। তো একটা সংখ্যা অবভিয়াসলি 100% এর সমান হয়, তার থেকে যদি 22.5% কমে যায়, তাহলে কত হচ্ছে, 22 কমে গেলে 78, আর 0.5 কমলে 77.5% হয়ে যাচ্ছে। তো দেখো 77.5% এর ভ্যালু বলে দিয়েছে কত, 87। এটা কার ভ্যালু, 77.5% এর ভ্যালু বার করতে বলেছে। কি বার করতে বলেছে, সংখ্যাটি হলো, অর্থাৎ 100% এর মান কত বার করতে বলেছে। তো পার্সেন্টেজ, পার্সেন্টেজ এখান থেকে কেটে গেল, এখান থেকে দেখো দশমিক উঠলো, দশমিক উঠলে ওপরে, ওপরে একটা 10 গুণ হলো। এবার এখানে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 4×25 25 দিয়ে কাটলে 3×25 75, আর 2 থাকছে, 25×1=25।
31 31/87, 31 দিয়ে 31 কাটছে না, 87/31। আচ্ছা, এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, এখান থেকে গুণ করো, দেখো কিভাবে গুণ করবে। তো এখানে ওপরে থাকছে 87 আর 4 আর 10 গুণ করলে হচ্ছে কত 40, বাই কত, বাই হলো 31/31। তো এখান থেকে দেখো 87 ইন্টু 40কে ভাঙছি, দেখো কিভাবে 40কে ভাঙছি 1 প্লাস 40কে ভাঙছি 31 প্লাস 9 আকারে, এবং এই টোটালটাকে যদি 31 দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে দেখো 31 দিয়ে ভাগ করলে 31 আর 31 ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, আর এদিকে 9 বাই কত হচ্ছে, 9/31 হচ্ছে। তো এখান থেকে এবার গুণ করো, তো গুণ করলে 87 এবং 1 গুণ করলে হচ্ছে কত 87, এবং 87 আর 9 গুণ করলে কত হচ্ছে 8 নং 72, 720 আর 7 নং 63, 720 আর 63 হচ্ছে, দেখো এখান থেকে 783/31। 31 দিয়ে ভাগ করলে 3 31 93, 31 দুগুণ কত হচ্ছে 62, 31 দুগুণ 62, 8 আর 8 16, 163 থাকছে। তাহলে 31 দিয়ে কত 31 যাচ্ছে, 5 31 155, মানে 25 পয়েন্ট সামথিং আসছে। এখানে অপশানের দিকে ভালোভাবে খেয়াল করো, দেখতে পাচ্ছ যে অপশানগুলো অনেক দূরে দূরে, 58, 112, 212, 135। সুতরাং দশমিকের পরের সংখ্যা আমার না বার করলেও হবে, আমি এখান থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে পারবো। 87 আর 25 পয়েন্ট সামথিং আসবে, তো সামথিং বার করার দরকার নেই। 87 এবং 25 যোগ করো, 7 5 12, 2 হাতে 1, 8 2 10 আর 1 11, 112 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে, যেটা আছে অপশন বি তে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার, অপশন বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে ক্যালকুলেশন করতে হবে। তো এই কোশ্চেনটা দেখে অনেকটা ইজি মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল ক্যালকুলেশনের কোশ্চেন। চলে আসো পরের কোশ্চেন। কোনো একটি দ্রব্যমূল্যের উপর 40% ছাড় এবং পরপর 30% এবং 10% ছাড়ের মধ্যে পার্থক্য 45 টাকা হলে দ্রব্যমূল্য কত? ভালো কোশ্চেন, এবং আগের দিনে সম্ভবত লাস্টের দিকে এই কোশ্চেনটা করিয়েছিলাম, জাস্ট আগের দিন। তো একটা দ্রব্যমূল্যের উপর যদি ছাড় দেয়, একসাথে ছাড় দেয় তো 40% ছাড়, আর যদি ক্রমিক ছাড় দেয় তো ক্রমিক ছাড় দিলে সাকসেসিভে ফর্মুলা লাগিয়ে দাও, প্রথমে 30% ডিসকাউন্ট, তারপরে 10% ডিসকাউন্ট, মাইনাস মাইনাস গুণ হলে হয়ে যাবে প্লাস 30 ইন্টু 10/100, 0 0 এখান থেকে কেটে গেল। তো 30 আর 10 যোগ করলে কত হচ্ছে -40, আর এদিকে থাকছে +3, অর্থাৎ -37%। তাহলে 37 মাইনাসের অর্থ কি, ডিক্রিজ হচ্ছে, তো মানে ডিসকাউন্ট হচ্ছে, সেটাকে বোঝানোর জন্য। তো এখান থেকে দেখো 40 এবং 37 এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হলো 3%। তো 3%-এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত, 45 টাকা। এখানে বলেছে দেখো যে ছাড়ের মধ্যে, এই দুটো ছাড়ের মধ্যে পার্থক্য হবে কত, 45 টাকা। তাহলে 3%-এর ভ্যালু 45 টাকা। দ্রব্য মূল্যের ভ্যালু কত, তো দ্রব্য মূল্য সবসময় 100% হবে। তাহলে 100%-এর ভ্যালু কত, 100%-এর ভ্যালু কত, এখান থেকে দেখো। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে 3% মানে 45, মানে 1% হলে কত হবে, 15 হবে। তাহলে 100% হলে কত হবে, 15-র সঙ্গে 100 গুণ, অর্থাৎ 1500 টাকা, অপশন নাম্বার সি। পরের কোশ্চেনে চলে আসো। একটি আকরিকের মধ্যে বলেছে 12% কপার আছে, কত কেজি আকরিকের মধ্যে 69 কেজি কপার থাকবে? একটা আকরিকের মধ্যে বলেছে 12% কপার আছে, তো আমি ধরে নিচ্ছি 12%-এর ভ্যালু কত, 12%-এর ফ্র্যাকশন ভ্যালু 12/100, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 4 12, 4 দিয়ে কাটলে 4 2500, অর্থাৎ এর ফ্র্যাকশন ভ্যালু আসছে কত, ফ্র্যাকশন ভ্যালু আসছে 25 কেজি। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি যে টোটাল আকরিকের পরিমাণ হলো কি, এটা হলো টোটাল আকরিকের পরিমাণ হলো 25 কেজি, এবং এই 25 কেজিতে 3 কেজি কি আছে, 3 কেজি
কপার আছে। 25 কেজি আকরিকে কপারের পরিমাণ কত? কপারের পরিমাণ 3 কেজি। জানতে চাইছে কি কত কেজি আকরিকের মধ্যে 69 কেজি কপার থাকবে। আচ্ছা, এটাকে জাস্ট উল্টে লিখছি আমি। 3 কেজি কপার, কপারের সংকেত সিইউ, 3 কেজি কপার আছে 25 কেজি আকরিকের মধ্যে। তাহলে 69 কেজি কপার, 69 কেজি কপার আছে কত কেজির মধ্যে? তো দেখো 69 কত, মানে 3 সঙ্গে কত গুণ করলে 69 হয়? আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 23 যদি আমি গুণ করি উভয় সাইডে, 23 গুণ করলে 69। তো এই সাইডেও 23 গুণ করেছি, মানে এই সাইডেও 23 গুণ করব। তো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 575 কেজি। কিভাবে করলাম? এখানে তোমরা অপশন টেস্ট করতে পারো। 5 আর 3 এর গুণ করলে, মানে ইউনিট ডিজিট গুণ করো, 3 আর 5 গুণ করলে 3 5 15, লাস্টে 5 আসবে। তো অপশন এ হবে না, অপশন বি এখানে 5 আছে, হতে পারে। অপশন সি হবে না, কারণ ইউনিট ডিজিট 8। আর অপশন ডি তো হবেই না, এটা ফ্র্যাকশনে আছে। তো এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি। এটা একটা টেকনিক গেল। আরো আরেকটা টেকনিক এখান থেকে দেখিয়ে দিই। যখন দুটো সংখ্যার গুণ থাকবে, যেমন এখানে 25 এবং 23, এবং এদের মাঝখানে ডিফারেন্স, মানে এই সংখ্যা দুটোর ডিফারেন্স 2 হতে হবে। যখন কি বলেছি, যখন দুটো সংখ্যা, যে কোনো দুটো 2 ডিজিটের সংখ্যার গুণ থাকবে এবং তাদের মধ্যে ডিফারেন্স 2 হবে, তখন এদের মাঝখানে মিডিলে যে সংখ্যাটা, এই সংখ্যা দুটোর মিডিলে যে সংখ্যাটা, অর্থাৎ 23 এবং 25। আচ্ছা, এখানে আরো আরেকটা কন্ডিশন আছে। কন্ডিশন হলো ছোট সংখ্যাটা যদি n হয়, বড় সংখ্যাটা n+2 হতে হবে। কন্ডিশন, যে কোনো দুটো সংখ্যা বলতে ধরে নাও তুমি 37 আর ওদিকে 57 গুণ করলে, এমনটা করলে হবে না। এখান থেকে কন্ডিশন হতে হবে একটা সংখ্যা n, তো তার ঠিক পরের সংখ্যা, এরকম যদি গুণ থাকে, তখন এই গুণটা কিভাবে আমরা করি? তো এর মিডিলের যে সংখ্যাটা আছে, মিডিলের সংখ্যা কত? 24। তো এই মিডিলের সংখ্যার স্কোয়ার করে তার থেকে 1 বিয়োগ করে দেই। তো মিডিলের সংখ্যার স্কোয়ার, 24-এর স্কোয়ার কত? 576। 576 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে 575। একইভাবে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটো কোশ্চেন দিয়ে দিচ্ছি। 13 × 15, আরেকটা নিয়ে নাও 27 × 29। অ্যান্সার কি আসবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলে আসো পরের কোশ্চেন। 2500 এর 7.5% ভ্যালু কত হবে? তো ইজি কোশ্চেন। 2500 এর 7.5%, তো 7.5 কে এখান থেকে যদি আমি ব্রেক করি, তো দেখো এখানে 7.5 করছি, 7.5 করে নিলাম পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ এবং ডবল জিরো কেটে গেল। তো 25 আর 7 গুণ করলে কত হবে? 175। আর 5 25 125, মানে 0.5 গুণ করলে হবে 12.5। তো এখান থেকে আসবে 187.5, যোগ করলে 187.5। অ্যান্সার হবে অপশন ডি। পরের কোশ্চেনে চলে আসো। 20 কেজি দুধের সঙ্গে 5 কেজি জল মিশ্রণে জলের পরিমাণ 10%, আরো কতটা জল মেশালে ওই মিশ্রণে শতকরা 25% জল হবে? ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন তোমরা এসআই এর এক্সামে পাবে। ডাব্লিউবিপি এসআই বলো বা কেপি এসআই এর মেন্স বলো, এই সমস্ত এক্সামে এই টাইপের কোশ্চেন পাবে। কি বলেছে? যে 20 কেজি দুধের সঙ্গে 5 কেজি জল যদি মিশ্রণের 5 কেজি জল মিশ্রণের ফলে জলের পরিমাণ হচ্ছে কত? 10%। তো এখান থেকে দুধ আছে এবং মিল্ক আছে, তাহলে 10% যদি জল থাকে, তাহলে জলের পরিমাণ কত বলেছে? 10%। তাহলে বাকিটা কি আছে? দুধ আছে, তো বাকি 90% দুধ আছে। তো এখান থেকে রেশিও পেয়ে যাচ্ছ কত? 0 0 কেটে গেল, তো রেশিও পেয়ে গেলে 9:1। মিল্ক এবং ওয়াটারের রেশিও পেয়ে গেলে কত? 9:1। এরপর বলছে যে এর সঙ্গে কতটা জল মেশাচ্ছে। কি মেশাচ্ছে এটা ভালোভাবে খেয়াল করবে। জল মেশাচ্ছে, জল মেশানোর ফলে এখন জলের শতকরা কত এসে দাঁড়াচ্ছে? 25%। তাহলে এখন জলের শতকরা পরিমাণ কত? 25%। তো 25% যদি জলের শতকরা হয়, তাহলে 100% থেকে 25% বিয়োগ করে দাও,
তাহলে মিল্কের পরিমাণ কত পেয়ে যাচ্ছ 75%। তো এই ধারে লেখো 75। কমন যাচ্ছে রেশিও এতে, তো এখান থেকে কাটো, 25 দিয়ে কাটলে 3 25 75। তো এখান থেকে কেটে আমরা ডাইরেক্টলি লিখছি 3 এবং এখানে লিখলাম 1। এবার কোশ্চেনের দিকে ভালোভাবে খেয়াল করো, কোশ্চেনে কি বলছে, কতটা জল মেশাচ্ছে, কি মেশাচ্ছে সেটা খেয়াল করবে। এবং এখানে কন্ডিশনে দেখো যে এখানে জল আগে 1 ইউনিট ছিল, এখনো কিন্তু জল 1 ইউনিট। আর এখানে আগে দুধ ছিল 9 ইউনিট এবং এখন দুধের পরিমাণ 3 ইউনিট। তাহলে দুধের পরিমাণ চেঞ্জ হয়েছে রেশিওতে, জলের পরিমাণ কিন্তু চেঞ্জ হয়নি। অথচ হওয়া উচিত ছিল জলের পরিমাণ চেঞ্জ, দুধের পরিমাণ সেম থাকা উচিত ছিল, কারণ আগেও যত পরিমাণ দুধ ছিল এখনো কিন্তু ততটা পরিমাণ দুধ আছে, দুধের পরিমাণ কিন্তু কোনো রকম চেঞ্জেস হয়নি। তো আমাদের সবার প্রথমে কি করতে হবে, আমাদের সবার প্রথমে এখানে দুধের পরিমাণটাকে সেম করতে হবে। তো দুধের পরিমাণ সেম করার জন্য আমরা উপরের রেশিওকে 1 দ্বারা গুণ করছি এবং নিচের রেশিওকে 3 দ্বারা গুণ করছি। তাহলে 3 দিয়ে গুণ করলে এখান থেকে নতুন রেশিও পাচ্ছি 3 3 9 এবং এখান থেকে থাকছে 3। আর উপরে 1 গুণ করা না গুণ করা একই ব্যাপার, 9:1 কিন্তু থেকে যাচ্ছে। এবার এখান থেকে দেখো যে এখানে দুধের পরিমাণ, আগে দুধের পরিমাণ এবং পরে দুধের পরিমাণ কিন্তু সমান হয়ে গেছে। আগেও 9 ইউনিট রেশিও থেকে পেয়েছি, এখনো 9 ইউনিট হয়ে গেছে। জল আগে ছিল 1 ইউনিট, এখন জলের পরিমাণ হয়ে গেছে কত 3 ইউনিট, অর্থাৎ জলের বৃদ্ধি হয়েছে কত ইউনিট, জলের বৃদ্ধি হয়েছে কিন্তু 2 ইউনিট। এবার এখানে কোশ্চেনে দেখো বলছে 20 কেজি দুধের সঙ্গে 5 কেজি যদি জল মেশাই তাহলে কি হচ্ছে, তাহলে জলের পরিমাণ চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই 2 ইউনিটের ভ্যালু দেখো এখানে কোশ্চেনে 20 কেজি দুধের সঙ্গে 5 কেজি জল মিশ্রণে জলের পরিমাণ 10%। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু অন্য বলেছে, বলেছে 20 কেজি দুধের সঙ্গে 5 কেজি জল মিশ্রণে জলের পরিমাণ 10%, আরো কতটা জল মেশালে। তো এখানে এই 5 কেজি দ্বারা কিন্তু তোমরা, আমি যেমন ভুলটা করতে যাচ্ছিলাম, 5 কেজি দ্বারা কিন্তু এটা করতে যাবে না। এটা 5 কেজির যে ব্যাপারটা বলা আছে এটা প্রথম লাইনের জন্যই বলা আছে, অর্থাৎ জলের পরিমাণ 10% হওয়ার জন্যই বলা আছে। তো এখান থেকে দেখো এখানে তোমাদের এই জানতে চাইছি যে কতটা জল মেশানো হয়েছে, অর্থাৎ 2 ইউনিটের ভ্যালু কত সেটা বার করতে হবে। তো সবার আগে দুধের পরিমাণ কত, দুধের পরিমাণ ছিল 20 কেজি। তো 20 কেজির ভ্যালু দেখো এখান থেকে রেশিও থেকে পাচ্ছ যে 9:1। টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট হলো 9:1। তো 9 আর 1 যোগ করলে কত হচ্ছে 10 ইউনিট। তো এই 10 ইউনিটের ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে 20 কেজি, 20 কেজি। তো এইখান থেকে পেয়ে যাচ্ছ যে 1 কেজির ভ্যালু কত। তো 1 কেজির ভ্যালু হয়ে যাবে কত, 1 কেজির ভ্যালু মানে 1 এর ভ্যালু কত হয়ে যাবে, 1 এর ভ্যালু হয়ে যাবে 2 কেজি। তো এখান থেকে 2 এর ভ্যালু তোমরা পেয়ে যাচ্ছ 2 × 2 মানে 4 কেজি। তো কত কেজি জল মেশাতে হবে, 4 কেজি জল মেশাতে হবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। 80 লিটার আয়তনের একটি পাত্র দুধ এবং জল পূর্ণ আছে, এর থেকে 70% দুধ এবং 30% জল তুলে নেওয়া হলো। দেখা গেল পাত্রে 55% খালি হয়ে গেছে। প্রথম পাত্রে দুধ এবং জলের পরিমাণ কত লিটার ছিল। একদমই ইজি কোশ্চেন। কোশ্চেনটা দেখবে অপশন টেস্ট করলেই তোমাদের কোশ্চেনটা চটজলদি অ্যান্সার চলে আসছে। এখানে বলেছে যে প্রথমে পাত্রে দুধ এবং জলের পরিমাণ কত ছিল, এবং কোশ্চেনে বলা আছে পাত্রে প্রথমে দুধ এবং জলের পরিমাণ ছিল কত, 80 লিটার ছিল। তাহলে যে দুটো ভ্যালু দেওয়া থাকবে তাদের যোগফল অবভিয়াসলি 80 লিটার হতে হবে। তো এখানে দেখো 40 আর 35 যোগ করলে কত হচ্ছে 75 লিটার, অপশন এ হবে না। সেকেন্ড অপশন দেখো যোগ করলে 65 হচ্ছে, অপশন বি হবে না। থার্ড অপশন যোগ করলে দেখতে পাচ্ছ 80 হতে পারে। অপশন ডি তে খেয়াল করো 31 আর 35 যোগ করলে হচ্ছে কত 66, অপশন ডিও হবে না। তো অপশন সি এর সঠিক অ্যান্সার। অপশন টেস্ট করে তুমি 5 সেকেন্ডের মধ্যে চটজলদি কিন্তু অ্যান্সার করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। মাসিক আয়ের 85% খরচ করার পরে এক ব্যক্তির সঞ্চয় 37 টাকা 50 পয়সা, তার মাসিক আয় কত। তো বেসিক কনসেপ্ট, ইনকাম ইকুয়াল টু কি, সেভিংস প্লাস এক্সপেন্ডিচার, অর্থাৎ আয় সমান কি, আয় সমান সঞ্চয় প্লাস ব্যয়। তো এখানে কি করছে, একটা নির্দিষ্ট টাকা ইনকাম করছে, আমি ধরে নিচ্ছি 100% টাকা সে ইনকাম করছে,
তার মধ্যে 85% টাকা সে খরচ করছে, তাহলে সেভিংস কত হবে? তাহলে 100% থেকে, বা মনে করো 100 টাকা তোমার কাছে তুমি ইনকাম করেছো, তার থেকে 85 টাকা খরচ করে দিয়েছো, তাহলে তোমার সঞ্চয় কত টাকা থাকলো? সঞ্চয় অবভিয়াসলি 15 টাকা, 100 থেকে 85 বিয়োগ করে দিলে। তো এই 15% এর ভ্যালু দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে কত, 37.50। 37.50 বলে দিয়েছে 15% এর ভ্যালু। জানতে চাইছে তার মাসিক ইনকাম কত, অর্থাৎ 100% এর ভ্যালু কত, সেটাই এখানে কোশ্চেনে জানতে চাইছে। তো এখান থেকে দশমিক আর এখান থেকে 100 উঠে গেল, পার্সেন্টেজ এখান থেকে উঠলে, সরি পার্সেন্টেজ আসবে না, পার্সেন্টেজ এখানে থাকবে। এখান থেকে 15 দিয়ে কাটলে কত হচ্ছে, 15 দুগুণ 30 আর 7 থাকছে 5 15 75, 250 টাকা। 250 টাকা, অপশন সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। 60 জন ছাত্রছাত্রীর মধ্যে শুধু হিন্দিতে বলে 40% এবং 25% শুধু ইংরাজিতে বলে এবং বাকিরা উভয় ভাষাতে কথা বলতে পারে, তো কতজন ইংরাজিতে কথা বলতে পারে? তো 60 জন ছাত্রছাত্রীর মধ্যে হিন্দিতে কথা বলে কতজন? 40%। অনলি হিন্দিতে কথা বলতে পারে, শুধুমাত্র হিন্দিতে কথা বলতে পারে 40%। আর শুধুমাত্র ইংরাজিতে কথা বলতে পারে কতজন? ইংরাজিতে কথা বলতে পারে 25%। তো এখান থেকে ভেন ডায়াগ্রাম তোমরা ড্র করতে পারো। এটা ধরে নাও হিন্দি এবং এটা ধরে নাও ইংলিশ। তো শুধুমাত্র ইংলিশে কথা বলতে পারে কত পার্সেন্টেজ বলে দিয়েছে? 25%। শুধুমাত্র হিন্দিতে কথা বলতে পারে কত পার্সেন্টেজ? 40%। এবং উভয় উভয় ভাষাতে কথা বলতে পারে, আমি ধরে নিচ্ছি X%। তো এই তিনটে পার্সেন্টেজের মোট ভ্যালু কত হবে? 100% হবে, অর্থাৎ 40%, 25% এবং X%, এদের যোগফল কত হবে? এদের যোগফল হবে 100%-এর সমান। তাহলে X%-এর ভ্যালু দেখো এখান থেকে পাচ্ছ, 40 আর 25 যোগ করলে হচ্ছে 65, তো 100 থেকে 65% বিয়োগ হলে হয়ে যাবে 35%। তো এই 35% ব্যক্তিরা, বাকিরা কি উভয় ভাষাতে এরা কিন্তু কথা বলতে পারে। কতজন ইংরাজিতে কথা বলে? তো ইংরাজিতে কথা বলবে কতজন? তো এক্স এর ভ্যালু দেখো আমরা পেয়ে গেছি কত, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি 35%। এবার জানতে চাইছে যে ইংরাজিতে কথা বলে কতজন। তাহলে উভয় ভাষার মধ্যে, উভয় ভাষাতে যারা কথা বলছে তারা ইংলিশেও কথা বলতে পারে, হিন্দিতেও কথা বলতে পারে, সুতরাং এদেরকে আমরা বলবো এরা ইংলিশে কথা বলতে পারে। এবং যারা শুধুমাত্র ইংলিশে কথা বলে তারাও ইংলিশে কথা বলতে পারে, অর্থাৎ ইংলিশে কথা বলে কতজন, এদের দুটোর যোগফল। তো 35% এবং 25%-এর যোগফল কত হবে? 60%। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 60 জন। তো 60 জনের মধ্যে 60% কিন্তু ইংলিশে কথা বলতে পারে। তো এখান থেকে কাটাকুটি করো, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে গেল, 6 ছক কত হচ্ছে? 36 জন। অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। একটি টিভির উপর 5% ছাড় দিলে টিভির দাম হয় 9595 টাকায়, এর পূর্বের দাম কত ছিল? তো 5% ছাড় দিয়েছে, তো 5% ছাড় দিয়েছে মানে কত পার্সেন্ট দামে বিক্রি করেছে? 100 থেকে 5% বিয়োগ করে দাও, 95% দামে সেটা বিক্রি করেছে এবং বিক্রয় মূল্য বলে দিয়েছে কত? 95। তাহলে 95% এর ভ্যালু হবে 95 মানে কত গুণ? 101 গুণ। তো এখানে জানতে চাইছে পূর্বের দাম কত ছিল, তো পূর্বের দাম হয়ে যাবে 100%। 100% হওয়া মানে এর সাথে আরো দুটো শূন্য গুণ হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন নাম্বার সি। পরের কোশ্চেন, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত এত টাকার মধ্যে অনিল 45%, জমিতে এত টাকা জাতীয় সঞ্চয় পত্রে লগ্নি করে, বাকি টাকা ব্যাংকে জমা রাখে। তাহলে সে ব্যাংকে কত টাকা রেখেছিল? কোশ্চেন জানতে চাইছে। তো দেখো এখানে বলছে যে ওই ব্যক্তিটা 45% কি করছে, মানে অনিল 45% জমি কিনছে। তারপর বলছে এখানে বাকি অর্থের বলেনি, কিন্তু এখানে বলছে 45% জমিতে, 25% জাতীয় সঞ্চয়পত্রে।
তো 25%ও তার খরচ হয়ে যাচ্ছে, তাহলে এই টাকাটা কিন্তু তার টোটাল খরচ হচ্ছে। তো 45 আর 25 যোগ করলে হবে কত, 70% হয়ে যাচ্ছে। 70% টোটাল ভ্যালু যদি 100% আমি ধরি, তাহলে বাকি থাকছে কত, 100% থেকে 70% বিয়োগ করে দাও, তাহলে বাকি যেটা থাকছে সেটা হলো 30%, এবং এই 30% টাকাটা সে কি করছে, ব্যাংকে জমা করছে। তাহলে 30% এর ভ্যালু বার করো 17,500 এর, তাহলে পেয়ে যাবে যে ব্যাংকে সে কত টাকা জমা করেছিল। তো পার্সেন্টেজ কাটা মানে দুটো শূন্য কেটে গেল, এখানে দেখো লাস্ট ডিজিট শূন্য আসবে এবং তার আগে 3 5 15 মানে 5 আসবে, মানে লাস্টে 50 আসবে। অপশন এ কেটে গেল, অপশন বি কেটে গেল, অপশন সি হতে পারে, অপশন ডি হতে পারে। তো পুরোপুরি এখানে এবার গুণ করতে হবে। তো 175 গুণ 175 কে গুণ করো, 170 আর 5 ভেঙে নিতে পারো, তো 351 মানে 510, আর 3 5 15, 510 আর 15 মানে 525, আর একটা শূন্য, 5,250 টাকা। অপশন ডি, অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ যদি 15% কমানো হয়, ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তন হবে? তো ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ। এখানে কি আছে, গুণ আছে, সুতরাং আমরা সাকসেসিভের ফর্মুলা ইউজ করতে পারবো। 15% বাড়াচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ 15% কমাচ্ছে। তো যেটা বাড়াচ্ছে তার আগে আমি সাইন দিলাম প্লাস, এবং যেটা কমাচ্ছে তার আগে সাইন দিলাম মাইনাস। এরপর কি, এই সাইন দুটোর গুণফল, প্লাস মাইনাসের গুণফল কি হবে, মাইনাস হবে। 15 ইন্টু 15 বাই কত, 100। এখান থেকে দেখো প্লাস 15 মাইনাস 15 কেটে গেল, 15 এবং 15 গুণ করলে কত হবে, 225। 225 বাই 100, 15-র স্কোয়ার মুখস্থ রাখতে বলেছিলাম, দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যালকুলেশনে কিন্তু তোমাদের কাজে লাগবে। তাই আজও বলে দিচ্ছি, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার, 1 থেকে 20 পর্যন্ত কিউব নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত নামতা, এগুলো কিন্তু থরোলি তোমাদের মুখস্থ থাকতে হবে, তাহলে কিন্তু দেখবে চট জলদি তোমরা অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এখানে 2.25, তো এটাকে আমরা যদি ভগ্নাংশে কনভার্ট করি তো হয়ে যাবে 2.14% হ্রাস। অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একজন কর্মচারী মাসিক আয় বলেছে 2.23% বৃদ্ধি করলে সে এত টাকা বেশি পায়, তার মাসিক আয় কত? আচ্ছা, তার মাসিক আয় যদি 2.23% বৃদ্ধি করি তাহলে 720 টাকা বেশি পায়। তো এখান থেকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে 2.23% এর ভ্যালু বলে দিয়েছে কত, 720 টাকা বলে দিয়েছে। তো 2.23% কে এখানে ভাঙো, তো 3 দুগুণ 6, 6 আর 2 যোগ করলে হচ্ছে কত, 8-এর 3%। তো 8-এর 3% এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে 720 টাকা। তো এখানে জানতে চাইছে 100% এর ভ্যালু কত, 100% এর ভ্যালু কত। তো এখানে 8-এর 3 নিচে চলে আসলো, 8 নিচে, উপরে আবার 3 চলে আসবে, ইন্টু 100। 8 দিয়ে কাটো, 8 9 72, 3 নং কত হচ্ছে 27, আর শূন্য কতগুলো, 3টে, 27,000 টাকা। অপশন বি, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। এক কর্মচারীর মজুরি প্রথমে 40% কমানো হচ্ছে এবং পরে 50% বৃদ্ধি করা হচ্ছে, এর ফলে কত শতাংশ লাভ বা ক্ষতি হচ্ছে? এই কোশ্চেনেই বুঝতে পারবে যে আমি যে প্লাস সাইন বা মাইনাস সাইনটা দেই সেটা কেন গুরুত্বপূর্ণ বা কেন কাজে লাগে। তো এখানে দেখো প্রথমে মজুরি 40% কমাচ্ছে, তো সাকসেসিভের ফর্মুলা ইউজ করছি। প্রথমে 40% কমালো, তারপরে দেখো 50% বৃদ্ধি করছে, তাহলে কমাচ্ছে যখন আগে সাইন মাইনাস দিলাম, বৃদ্ধি করছে সাইন এখানে আমি পজিটিভ দিলাম, 50% বৃদ্ধি করছে, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস, এখানে 40 এবং 50-এর গুণ বাই হচ্ছে কত, 100 বাই 100, 0 0 এখান থেকে কেটে গেল। তো এখান থেকে দেখো 40 আর 50 বিয়োগ করলে হচ্ছে কত, পজিটিভে 10, মাইনাস এখান থেকে 4 5-এ কত হচ্ছে 20। তো 10 আর মাইনাস 20 এখান থেকে পাচ্ছ কত, -10%।
মাইনাসের অর্থ কি? মাইনাসের অর্থ হলো ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে, 10% হ্রাস পাচ্ছে বা 10% ক্ষতি। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা অন স্ক্রিনে যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে কিন্তু বিভিন্ন সাবজেক্টের ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা এই সমস্ত এক্সামের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো বা ফর্ম ফিল আপ করে থাকো, তো আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারো, সেখান থেকে সেই ক্লাসগুলো তোমরা করে নিতে পারো। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সাম বা গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। পরের কোশ্চেনে চলে আসো। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় 30% এবং 37% ছোট, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা কত ছোট? ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই টাইপেরই কোশ্চেন তোমরা এক্সামে দেখতে পাবে। কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার তুলনায়। তো ধরো এটা হলো প্রথম সংখ্যা, এটা হলো দ্বিতীয় সংখ্যা এবং এটা হলো তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাকে আমি 100 ধরে নিলাম। যথাক্রমের অর্থ হলো প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যা 30% ছোট, এবং তৃতীয় সংখ্যার তুলনায় দ্বিতীয় সংখ্যা 37% ছোট। তাহলে প্রথম সংখ্যা যদি 30% ছোট হয়, তাহলে প্রথম সংখ্যা কত হবে? 70 হবে। আর দ্বিতীয় সংখ্যাটা যদি তৃতীয় সংখ্যার তুলনায় 37% ছোট হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? 37 বিয়োগ করলে 63% বা 63 হবে। তো এখান থেকে দেখো তোমরা রেশিও পেয়ে যাচ্ছ, কাটাকুটি যদি যায় করতে পারো বা নাও করতে পারো। এখানে জানতে চাইছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির অপেক্ষা, এর কার সাথে লেগে আছে? প্রথমের সাথে, তাহলে প্রথমের ভ্যালুটা নিচে চলে আসবে। তো প্রথমটির অপেক্ষা কত ছোট? তো 70-এর থেকে 63 কত ছোট? তো এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছ 7 ছোট। তো -7 লিখলাম, ইন্টু 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত পার্সেন্টেজ ভ্যালু জানতে চাইছি। এখান থেকে 0 0 কেটে গেল, 7 7 কেটে গেল, তাহলে কত ছোট? 10% ছোট। 10% অপশন এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি আয়তকার জমির দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি এত পার্সেন্ট হ্রাস ঘটানো হলো, ক্ষেত্রফলের মানের কি পরিবর্তন হবে? এই টাইপের সেম কোশ্চেন এক্ষুনি জাস্ট করালাম। এই যে 13 নম্বর, একদম সেম কোশ্চেন, এখানে ভ্যালুটা আলাদা দেওয়া আছে। কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, অ্যান্সার কি আসবে দাগ নম্বর সহকারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনে চলে আসো। কোনো দুটি সংখ্যা প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। বলছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত সেটা বার করতে। তো প্রথম সংখ্যা আমি ধরে নিচ্ছি x, এবং দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা x এবং দ্বিতীয় সংখ্যা y ধরছি। তো বলছে কোন দুটো সংখ্যার প্রথম সংখ্যার অর্ধেক, তো প্রথম সংখ্যার হাফ দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান বলে দিয়েছে। সংখ্যা দুটোর অনুপাত জানতে চাইছে, মানে x:y এর অনুপাত কত সেটা বার করতে হবে। তো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, এখানে 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে হচ্ছে কত, 5 13 65। এখান থেকে ক্লিয়ারলি পেয়ে যাবে x/y সমান 13/10, মানে 13:10 কিন্তু এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। এবার এই টাইপের কোশ্চেনে এক্সামিনার কোথায় ভুল করায় এবং স্টুডেন্টরা কোথায় ভুল করবে সেটা ভালোভাবে দেখো। এখানে যখন প্রথমে বলছে প্রথম সংখ্যার অর্ধেক এবং দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, প্রথম লাইনটা সেম বলবে, লাস্টে যেটা জানতে যাবে সেখানে ওলট পালট করবে, অর্থাৎ এখানে বলবে যে দ্বিতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যার অনুপাত কত। যদি এরকম বলে দেয় তখন জাস্ট অনুপাতটা উল্টে যাবে, অর্থাৎ 10:13 হয়ে যাবে। সুতরাং কি জানতে চাইছে সেটা ভালোভাবে খেয়াল করবে। তাড়াহুড়োর জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমি দেখেছি যে অ্যান্সার ঠিক করার সত্ত্বেও জাস্ট যে লাস্ট পার্টে যে পার্টটা দেওয়া আছে সেটা জাস্ট অনুপাতটাকে উল্টে দেওয়ার জন্য সেটা নেগলিজেন্সি করে, সেটা না দেখে অ্যান্সার ভুল মার্ক করে চলে আসে। চলে আসো পরের কোশ্চেন।
ঠিক সময় মতো টাকা জমা দিলে ইলেকট্রিক বিলে 7.5% রিবেট পাওয়া যায়। আগের দিনে করিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। একজন লোক 16.50 টাকা রিবেট পায়, মানে ছাড় পায়। রিবেট পাওয়ার অর্থ ইলেকট্রিক বিলের পরিমাণ কত ছিল। তো এখানে ডাইরেক্টলি বলেই দিয়েছে যে 16.50 এর মানে 7.5% এর ভ্যালু কত, 16.5 টাকা, 16.50 টাকা। তাহলে 100% এর ভ্যালু কত এখান থেকে বার করতে হবে। 7.5% এর ভ্যালু বলে দিয়েছে 100% এর ভ্যালু, কারণ ইলেকট্রিক বিলের পরিমাণ কত হবে 100% এর সমান। তো সবার প্রথমে পার্সেন্টেজ কেটে গেল, এখান থেকে দশমিক উঠলো, দশমিক উঠলে ওপরে 10, আর এখান থেকে দশমিক উঠলে এই 100 কেটে গেল। এখান থেকে কাটাকুটি করো 25 দিয়ে কাটলে 3 25 75। আচ্ছা প্রথমে 3 দিয়ে কাটো, তাহলে দেখবে সুবিধা হবে। 3 25 75, 3 দিয়ে কাটলে 3 5 15, এক থাকবে 3 5 15। 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে হচ্ছে 25 2 50 আর 5, 25 2 50, 22, 22 ইন্টু 10, 220 টাকা। অপশন ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। প্রথমে 10% এবং পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ। সাকসেসিভ জানতে চাইছে, প্রথমে 10%, তারপর 20%, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, 20 ইন্টু 100 বাই 100, 0 0 কেটে দাও। তো এখান থেকে বাইরে হলো কত, -30 প্লাস 2 হবে কত, -28। তো 28% ছাড় হচ্ছে অপশন সি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। একজন পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং পাস নম্বরের থেকে 25 নম্বর কম পায়। তো 25 নম্বর সে যদি পেত তাহলে সে কিন্তু পাস করে যেত। সে কত পার্সেন্ট নম্বর পেয়েছে, 25% নম্বর পেয়েছে। আর যদি সে 25 নম্বর পেত তাহলে কিন্তু সে পাস করে যেত। তো পাস মার্ক আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার সেকেন্ড লাইনে চলে আসো, কি বলছে, আরো আরেকজন পরীক্ষার্থী পরীক্ষা 50% নম্বর পেয়েছে। তো সেই পরীক্ষার্থী কত পার্সেন্ট নম্বর পেয়েছে, 50%, এবং পাস নম্বরের থেকে 25 নম্বর বেশি পেয়েছে। তাহলে সে পাসের নাম্বার যেটা ছিল, মানে মিনিমাম পাস নাম্বার যেটা পাস ভ্যালু, তার থেকে 25 নম্বর এক্সট্রা পেয়েছে। তাহলে এক্সট্রা ভ্যালুটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে মিনিমাম যে পাস করার নাম্বার সেই নাম্বারটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো দুটো জায়গায় মিনিমাম পাস করার নাম্বার আমরা পেয়েছি, দুটোকে আমরা ইকুয়াল করে দিলাম। জানতে চাইছে পাস নম্বর কত। তো এখান থেকে পার্সেন্টেজটা গুলোকে এক সাইডে নিয়ে যাবে আর এমনি নর্মাল সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাবে। তো এখানে দেখো 50% আর 25% এক সাইডে নিয়ে আসলে হচ্ছে কত, 25%, আর সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসলে হচ্ছে কত, 50। তো 25% এর ভ্যালু কত, 25% এর ভ্যালু হলো কিন্তু 50। জানতে চাইছে পাস মার্ক কত। তো আমি এখান থেকেও বার করতে পারি বা এখান থেকেও বার করতে পারি। তো এখান থেকে বার করাটা ইজি হবে, কারণ 25% এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেছি কত, 25% ভ্যালু হলো 50, আর এখানে পড়েছিল কত, 25। তাহলে এই নম্বর দুটোকে যোগ করে দাও, 75 হয়ে যাবে কি টোটাল পাস মার্ক। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি জানতে চাইতো এই পরীক্ষা কত নম্বরের হয়েছিল, তখন আমরা 100% এর ভ্যালু বার করতাম। তো 100% এর ভ্যালু দেখো আমরা কিভাবে বার করছি, এর সাথে 4 গুণ করে দিলে 100 হয়ে যাচ্ছে, এর সাথে 4 গুণ করলে 100% হয়ে যাবে, অর্থাৎ 100% এর ভ্যালু হবে কত, 200। তো টোটাল পরীক্ষা হয়েছিল কত নম্বরের, 200 নম্বরের পরীক্ষা হয়েছিল। তো এই দুটো টাইপের কোশ্চেন এর থেকে আসে, একটা দেয় পাস মার্ক কত, আরেকটা দেয় যে কত নম্বরের পরীক্ষা হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোনো শেয়ারের 25% বাড়ানো হলো এবং পরে 15% কমানো হলো, বর্তমান মূল্য এত টাকা হলে প্রথমে মূল্য কত ছিল। ভালো কোশ্চেন। তো এখানে কি বলেছে, প্রথমে কোনো একটা শেয়ার 25% বেড়েছে, পরে 15% কমেছে। সাকসেসিভ এর ফর্মুলা ইউজ করো, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, এখান থেকে 25 ইন্টু 15 বাই কত হচ্ছে 100। তো 25 আর 15 বিয়োগ করলে এখান থেকে হচ্ছে পজিটিভে 10, আর এদিকে 25 আর 15 এখান থেকে কাটাকুটি করতে পারো, বা এখান থেকে
ডাইরেক্টলি গুণ করো, 25 আর 10 গুণ করলে কত হবে 250, আর 250-র অর্ধেক হবে 125, যোগ করলে হবে 5, 5 আর 2 7, 375। তো 375/100 মানে হবে কত 3.75। তো 10-এর থেকে 3 বাদ গেলে 7, আর 0.75 বাদ গেলে 6.25%। তো 6.25% কি হচ্ছে, 6.25% কিন্তু শেয়ার এখন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান মূল্য বলে দিয়েছে কত, বর্তমান মূল্য বলে দিয়েছে 4250 টাকা। তাহলে প্রথমে মূল্য কত ছিল, তাহলে এখন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, আলটিমেট 6.25% কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে 6.25% বৃদ্ধি পাওয়ার ফলে এখান থেকে তোমরা বার করতে পারো যে 6.25%-এর ফ্র্যাকশন ভ্যালু তোমাদেরকে অলরেডি পড়িয়ে রেখেছিলাম। 6.25%-এর ফ্র্যাকশন ভ্যালু আর যারা বার করতে পারবে না তাদেরকে আর একটা নিনজা টেকনিক দেখিয়ে দিচ্ছি। যখনই বলবে পার্সেন্টেজ ভ্যালু নিচে 100 ভাগ করে দাও, তারপর কাটাকুটি করো, তোমরা পেয়ে যাবে ফ্র্যাকশন ভ্যালু। তো এখান থেকে দেখো 25 দিয়ে কাটলে 25 25 625, 25 দিয়ে কাটলে 4 25 600, 25 দিয়ে কাটলে 4 2500 মানে 1/16। আর আমি অলরেডি পড়িয়েছিলাম যে 6.25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে 1/16। তো এখানে দেখো বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য হবে 6.25% কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে, মানে আগে মূল্য যদি 16 টাকা হয়, এটা হলো প্রিভিয়াস মূল্য। আগে মূল্য যদি 16 টাকা হয়, এখন 16 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 17 টাকা হয়েছে। তাহলে আগে মূল্য, আগে জাস্ট বোঝানোর জন্যই লিখছি আগে এবং এখন। তাহলে আগে মূল্য যদি 16 টাকা হয়, এখন 1 টাকা আরো বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন মূল্য হয়েছে 17 টাকা। এবং এই 17-এরই ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে 4250। বার করতে হবে 16-র ভ্যালু কত। তো এখান থেকে দেখো 17 দিয়ে 17 দুগুণ 34, আর 8 5 85, 5 17 85 মানে 250 গুণ। তাহলে 16-র 250 গুণ, 16-র 250 গুণ কত হবে, তো 16 দুগুণ কত হচ্ছে 32, 3200, আর 5 16 80 মানে 800, যোগ করো হবে কত 4000। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার, 4000 টাকা ছিল আগের মূল্য। চলে আসো পরের কোশ্চেনে। একটি কলমের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে, কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে বর্তমান মূল্য কত টাকা হ্রাস করতে হবে। তো আগে ছিল 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 3/10, তো আগে দাম ছিল 10 টাকা, এখন বৃদ্ধি পেয়েছে কত 10 টাকায় 3 টাকা বৃদ্ধি পেয়েছে, তো এখন দাম হয়েছে কত, এখন দাম হয়েছে 13 টাকা। এখানে আগের মূল্য এখনকার মূল্য রেশিও পেয়ে গেলে জানতে চাইছে কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে হলে বর্তমান মূল্য কত টাকা হ্রাস করতে হবে। অর্থাৎ এখন আমি কিন্তু 10 টাকা যদি করতে চাই এখনকার মূল্য, তাহলে কত টাকা হ্রাস করব, তাহলে অবভিয়াসলি 3 টাকা আমি কমাবো। তাহলে এখন মূল্য কত 13 টাকা, 13 টাকায় কমাবো 3 টাকা, 1 টাকায় কত 100 টাকায় কত, পার্সেন্টেজ ভ্যালু এখান থেকে পেয়ে যাবে 300/13, 300/13 ভাগ করো 13 2 26, 4 0 3 13 39, 23 পূর্ণ 1/13%। অপশন নাম্বার বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হয়, তারপরে তার বেতন 50% বাড়ানো হয়, সেই ক্ষেত্রে তার বেতন শতকরা কত বাড়লো বা কত কমলো। অলরেডি করিয়েছি, আরো আরেকবার করিয়ে দিচ্ছি। প্রথমে কি বলেছে 50% কমেছে, তারপরে বলেছে 50% বেড়েছে। প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 50 ইন্টু 50 অলরেডি করানো কোশ্চেন। 0 0 কেটে গেল, তো এখান থেকে পজিটিভ নেগেটিভ 50 কেটে গেল, তো এখানে থাকছে মাইনাস 5 5 25। তো 25% কি হচ্ছে 25% কমে যাচ্ছে, অপশন এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে।
বলছে দেখো কোনো শহরে মোট জনসংখ্যা 3,11,250 জন, তাতে নারী এবং পুরুষের সংখ্যা বলে দিয়েছে, অর্থাৎ ফার্স্টে বলেছে ফিমেল এবং তারপরে বলেছে মেল। ফিমেল এবং মেলের রেশিও বলে দিয়েছে, বলেছে এদের মধ্যে ছেলেদের 24% শিক্ষিত এবং মেয়েরা 8% শিক্ষিত। তো টোটাল শিক্ষিত লোকের সংখ্যা কত জানতে চাইছে। ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, জাস্ট ক্যালকুলেটিভ কোশ্চেন। তো এখানে বলেছে টোটাল কত 3,11,250 জন। মেল ফিমেলের রেশিও বলে দিয়েছে, তো ফিমেল এবং মেল। তো এখান থেকে দেখো ফিমেল এবং মেলের রেশিও কত বলেছে, 43:40। তাহলে টোটাল কত, 43 আর 40 যোগ করে দাও, টোটাল হয়ে যাবে 83 জন। তার মধ্যে ফিমেলের সংখ্যা কটা, ফিমেলের সংখ্যা 43। টোটাল লোক সংখ্যা কটা, 3,11,250 জন। তো এটা বার হবে কি ফিমেলের সংখ্যা। তো 83 দিয়ে কাটো, 83 দিয়ে কাটলে এখান থেকে দেখো প্রথমে 3 দিয়ে কাটছে, 3 দিয়ে কাটলে হবে কত, 3 × 24, 3 × 9 249। তাহলে হাতে থাকছে 50 আর এদিকে 11, মানে থাকছে 50, সরি 51 আর ওদিকে 11। তাহলে 51 আর 1 যোগ করলে হবে 62, মানে 52 আর 10 যোগ করলে হবে কত, 62। আর এদিকে নামলো কত, নামলো এই 2 নামলো, তাহলে হলো কত 622। 622 কে ভাগ করো, 622 কে ভাগ করলে এখান থেকে 7 দিয়ে যাচ্ছে, 27টা 56, 3 7 21, মানে 581। তো এদিক থেকে 19, ওদিক থেকে 22, থাকছে কত হাতে 41 থাকছে। তারপরে দেখো এই 5 নামবে, 5 নামলে হবে কত 415, 5 দিয়ে কাটলে 83-কে 5 দিয়ে কাটলে হবে কত 415, সম্পূর্ণ কেটে যাচ্ছে, জিরো এখানে বসে গেল। তাহলে এখান থেকে আমার 83 দিয়ে কাটাকুটি হয়ে গেল। তো টোটাল ফিমেলের সংখ্যা পাচ্ছি দেখো কটা, 43 × 3,750 হয়ে যাবে টোটাল ফিমেলের সংখ্যা। আর টোটাল মেলের সংখ্যা কিভাবে পাবো, তো এখানে 43-এর জায়গায় আমি যদি 40 বসাই তাহলে হয়ে যাবে টোটাল মেলের সংখ্যা। তাহলে টোটাল মেলের সংখ্যা দেখো আমরা এখান থেকে পেয়ে গেলাম 40 × 3,750। যেহেতু এখনো এর মধ্যে শিক্ষিতের পার্সেন্টেজ বার করতে হবে, তাই আমি এখানে টোটাল প্রপার গুণ করিনি, এইভাবে গুণ আকারে রেখেছি। এবার দেখো বলেছে যে 8% মেয়েরা শিক্ষিত, তো মেয়েদের জায়গায় লেখো 8%, আর ছেলেরা শিক্ষিত বলেছে 24%, তো ছেলেদের জায়গায় লেখো 24%। এর ভ্যালু কত, এর যোগফল কত, সেটাই এখানে কোশ্চেনে জানতে চাইছে যে টোটাল শিক্ষিতের সংখ্যা কত। এবার কাটাকুটি করো, এখান থেকে ডবল শূন্য 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 কেটে গেল, এখান থেকে 0 কাটলো, 0 কাটলো, কাটছে না আর। 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 75, আর 2 দিয়ে কাটলে হচ্ছে কত 4। আচ্ছা এখান থেকে দেখো ক্যালকুলেশন আরো ইজি হয়ে যাবে। 375 মানে কি আমরা জানি, 375 মানে 75 ইন্টু কত, 75 ইন্টু 5। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানেও 75 আর 4 এর গুণফল আছে, এখানেও দেখতে পাচ্ছি 75 আর 4 এর গুণফল আছে। তো 75 এবং 4 এর গুণফল কত হবে, 75 4 এর গুণফল হবে 300, 300। তো 300 আমরা এখান থেকে কমন নিয়ে নিলাম, কমন নিলে এখানে বাম সাইডে শুধু পড়ে থাকছে কি, মানে ফিমেলের ক্ষেত্রে পড়ে থাকছে কত 43 পড়ে থাকছে, আর এদিকে মেলের জায়গায় পড়ে থাকছে 5 আর 24। 5 আর 24 গুণ করলে কত হচ্ছে 120। তো এখানে 300 ইন্টু 120 আর 43 যোগ করলে হবে 163। আচ্ছা যে অ্যান্সার আসবে লাস্টের দুটো ডিজিট শূন্য হবে, এখানেও শূন্য, এখানেও শূন্য, ডবল শূন্য এবং তার আগের ডিজিট হবে 3 3 9, মানে লাস্টে 900 আসবে। তো লাস্টে 800 আসে, অপশন এ কেটে গেল। অপশন বি তে দেখো 900 আছে, হতে পারে, এখানে 900 নেই কেটে গেল, এখানে 660 আছে কেটে গেল। অপশন বি এর সঠিক অ্যান্সার। পুরোপুরি গুণ না করে তোমরা ইউনিট ডিজিটের মাধ্যমে কিন্তু অ্যান্সার করতে পারবে অপশন টেস্ট করে। চলে আসো পরের কোশ্চেন। ডিমের দাম 50% বৃদ্ধি পাওয়ায় 24 টাকায় এখন 4টে ডিম কম পাওয়া যায়, এখন প্রতি ডর্জন ডিমের দাম কত, সেটাই এখানে বার করতে বলেছে। লাস্ট ক্লাসে একটা কনসেপ্ট তোমাদের শিখিয়েছিলাম যে ব্যয় সমান, অর্থাৎ এক্সপেন্ডিচার সমান জিনিসের দাম, জিনিসের প্রাইস ইনটু কনজাম্পশন, মানে কতটা পরিমাণ আমি কিনছি, কনজাম্পশন। তো প্রাইস ইনটু কনজাম্পশন, এবং সেখানে কি বলেছিলাম যদি এক্সপেন্ডিচার সেম থাকে,
মানে ব্যয় আগে যে টাকা করছিলাম এখন টাকা মানে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাক বা হ্রাস পাক যাই হোক না কেন, যদি আমি আগে যে টাকা খরচ করছিলাম এখনো যদি সেম টাকা খরচ করি, তখন প্রাইস কনজাম্পশনের ব্যস্তানুপাতে চলে আসে, অর্থাৎ প্রাইসের যে রেশিও হবে কনজাম্পশন রেশিও জাস্ট তার উল্টো হবে। তো ডিমের দাম কি হচ্ছে 50% বৃদ্ধি পেয়েছে। 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/2। তো আগে 2 টাকা ছিল, এখন 1 টাকা আরো বৃদ্ধি পেয়েছে। তো আগে 2 টাকা ছিল, এখন 1 টাকা বৃদ্ধি পেয়ে এখন হয়েছে 3 টাকা। তো প্রাইসের রেশিও এখান থেকে পেয়ে গেলে 2:3। তাহলে কনজাম্পশন কি? কনজাম্পশন এখানে উল্টে যাবে। দেখো এখানে বলেছে যে ডিমের দাম 50% বৃদ্ধি হয় 24 টাকায়, এখন 4টি ডিম কম পাওয়া যায়। মানে আগেও সে 24 টাকার ডিম কিন্তু এখনো সে 24 টাকার ডিম কিনছে, অর্থাৎ এক্সপেন্ডিচার কিন্তু সে সেম রেখে দিয়েছে। মানে আগে 24 টাকা খরচ করতো, এখনো 24 টাকা খরচ করছে। তাহলে কনজাম্পশন কি হবে? জাস্ট উল্টে যাবে, রেশিও 3:2 হবে। কনজাম্পশন হবে কত? 3:2। তো এর ফলে দেখতে পাচ্ছ যে আগে সে 3টে ডিম পেত, 3 ইউনিট ডিম পেত, এখন সে কটা ডিম পাচ্ছে? 2টো ডিম, মানে একটা ডিম সে কিন্তু কম পাচ্ছে। এবং কোশ্চেনে বলে দিয়েছে 4টে ডিম সে এখন কম পায়। তাহলে এই একের ভ্যালু কত? একের ভ্যালু হলো 4। একের ভ্যালু কত? একের ভ্যালু হয়ে গেল এখান থেকে 4। তাহলে আগে সে কটা ডিম পেত? তো 4 গুণ করো 3-এর সাথে, 3 4 12টা ডিম। এখন সে কটা ডিম পাচ্ছে ওই সেম টাকাতে? তো এখন ডিম পাচ্ছে 8টা। কি জানতে চাইছে? এখন প্রতি ডর্জন ডিমের দাম কত? তো এখন ডিমের দাম কত? দেখো এখন ডিমের দাম 8টা ডিমের দাম এখন কত? 24 টাকা, কারণ ওই 24 টাকাতেই এখন 8টা ডিম পাচ্ছে। তাহলে এখন একটা ডিমের দাম কত? 24কে 8 দিয়ে ভাগ করে দাও। 12টা ডিমের দাম কত? কারণ ডর্জন, 1 ডর্জন ডিমের দাম জানতে চাইছে, তো এর সাথে 12 গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। এখান থেকে কাটো, 3 8 24, 36 টাকা। 36 টাকা এর সঠিক অ্যান্সার অপশন সি। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আগে ডিমের দাম কত ছিল? তাহলে আগে ডিমের দাম আগে খরচ করতো কত? 24 টাকা খরচ করতো, এবং আগে কটা ডিম পেত? 24 টাকায় 12টা ডিম পেত। তাহলে একটা ডিমের দাম পেয়ে গেলে, তাহলে আগে ডর্জন প্রতি দাম কত হবে? আগে ডর্জন প্রতি দাম ছিল কিন্তু 12, আর 12 কেটে গেল, 24 টাকা ছিল আগে ডর্জন প্রতি দাম। তো এই দুটো টাইপের কোশ্চেন এখান থেকে আসে, দুটোই এখান থেকে আরো আরেকবার রিভিশন করানো হলো। পরের কোশ্চেনে চলে আসো। খেলনার মূল্য খেলনা প্রতি যদি 20% বৃদ্ধি করার ফলে বিক্রির সংখ্যা 15% যদি কমে যায়, তাহলে খেলনাগুলোর বিক্রয় মূল্যের কত পরিবর্তন ঘটেছে সেটা এখান থেকে বার করতে বলছে। কি বলেছে? যে খেলনার মূল্য খেলনা প্রতি 20% বৃদ্ধি করার ফলে বিক্রির সংখ্যা কি হচ্ছে? 15% কমে যাচ্ছে। আচ্ছা দেখো, আগে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা খেলনার মূল্য ছিল 100 টাকা, এবং খেলনা বিক্রি হতো কত? 100টা খেলনা বিক্রি হতো। তাহলে টোটাল কত টাকার তার কেনা বেচা হতো? তো টোটাল 100টা খেলনা এবং প্রত্যেকটার দাম যদি 100 টাকা করে হয়, তাহলে টোটাল বিক্রি হতো 100 × 100, অর্থাৎ 10,000 টাকা। 10,000 টাকা কিন্তু আগে বিক্রি হতো। এবার কি বলছে? খেলনার প্রতি মূল্য খেলনা প্রতি 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে খেলনার মূল্য যদি 20% বৃদ্ধি পায়, তাহলে 100 টাকায় 20% বৃদ্ধি হওয়া মানে এখন খেলনার মূল্য হয়ে গেছে কত? 120 টাকা করে। আর খেলনার বিক্রির পরিমাণ 15% কমে গেছে, অর্থাৎ আগে যদি 100টা খেলনা বিক্রি হতো, এখন খেলনা বিক্রি হচ্ছে কত? এখন খেলনা বিক্রি হচ্ছে 85%-এর সমান। কারণ 15% কমে গেছে, তো 100% থেকে 15% বিয়োগ করে দাও। তো এখন কত বিক্রি হচ্ছে? 85% খেলনা বিক্রি হচ্ছে। তাহলে 100-র 85% মানে এখন মাত্র 85টা খেলনা বিক্রি হচ্ছে। তাহলে একটা খেলনার মূল্য যদি 120 টাকা হয়, তাহলে 85টা খেলনার মূল্য এখান থেকে গুণ করলে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে গুণ করো, 12 আর 85। কিভাবে গুণ করছি? তো এখান থেকে দেখো, 12টাকে আমি যদি ভেঙে নিই, বা 85টাকে ভাঙছি, 85টাকে 80 + 5 আকারে ভাঙছি, তাহলে 8 12 96, 960 আর 5 12 60। তাহলে হবে কত? হবে এখানে 1020 টাকা। 1020, 960 আর 60, 1020 টাকা।
তাহলে 1020 আর এখানে একটা শূন্য ছিল, তো এখানে শূন্য বসে গেল। তাহলে দেখো আগে 10,000 টাকার কেনা বেচা হতো, এখন কেনা বেচা হচ্ছে কত টাকার? এখন কেনা বেচা হচ্ছে 10,200 টাকার কেনা বেচা হচ্ছে। অর্থাৎ এক্সট্রা কত টাকা তার কেনা বেচা হলো? 200 টাকা কিন্তু তার কেনা বেচা হলো। তাহলে বিক্রয় মূল্য চেঞ্জ এবং বিক্রির সংখ্যা পরিবর্তন হওয়া সত্ত্বেও তার কত পার্সেন্ট এখানে বৃদ্ধি হচ্ছে? তো এখান থেকে দেখো 10,000 টাকায় তার বৃদ্ধি হচ্ছে কত? 200 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তো এখান থেকে দেখো 2% কিন্তু তার সেল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 2% তার বিক্রয় মূল্যে পরিবর্তন হয়েছে। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, অজয় তার বেতন নের 25% ঘর ভাড়া, 5% খাওয়ার, 15% যাতায়াত এবং 10% পোশাক বাবদ খরচ করে। এখানে কিন্তু বাকি টাকার এই কথা বলেনি। তাহলে যে ভ্যালুগুলো বলে সেগুলো জাস্ট যোগ করো। তো 25 আর 5 যোগ করলে কত? 30, 30 আর 15 যোগ করলে 45, 45 আর 10 যোগ করলে 55% টাকা সে অলরেডি খরচ করে দিয়েছে। টোটাল মূল্য 100%। তাহলে এখন তার কাছে পড়ে আছে কত? 45% টাকা। তার ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে, তার কাছে সঞ্চয় এখন 27,000 টাকা। 27,000 টাকা। তো 45%-এর ভ্যালু এখানে বলে দিয়েছে, মাসিক আয় 100%-এর ভ্যালু কত সেটা এখান থেকে বার করতে হবে। তো 27,000 বাই 45%, 100%-এর ভ্যালু এখান থেকে বার করো। পার্সেন্টেজ কেটে গেল, 9 দিয়ে কাটলে 5 9 45, 9 দিয়ে কাটো 3 নং 27, 5 দিয়ে কাটলে 5 6 30, 1 2 3 4, 60,000 টাকা। অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। বলছে দেখো একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করা হলো, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 6 ইন্টু এর স্কোয়ার। তো আগে আমি ধরে নিচ্ছি আগে বাহুর দৈর্ঘ্য ছিল এ, এখন বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 2a। তাহলে আগে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6a স্কোয়ার। এখন সমগ্র তলের ক্ষেত্রফল এর পরিবর্তে আমি লিখব কি? 2 এর স্কোয়ার। তো এর রেশিও জানতে চাইছে, তো এখান থেকে রেশিও বার করছি। 6 6 কেটে গেল, এখান থেকে এ স্কোয়ার ইজ টু হচ্ছে কত? 4 এর স্কোয়ার। তো এর স্কোয়ার কেটে গেল, 1:4 আমরা এখান থেকে রেশিও পেলাম। এখানে জানতে চাইছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তো আগে ছিল 1 ইউনিট, এখন বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়ে হয়েছে 4, তার মানে বৃদ্ধি পেয়েছে কত? 3 ইউনিট বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 1, একে বৃদ্ধি পেয়েছে 3 ইউনিট, একের মধ্যে কত? 100-র মধ্যে কত পার্সেন্টেজ পেয়ে যাবে? অ্যান্সার হবে 300%। অপশন ডি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, যদি এ এর আয় বি এর আয়ের থেকে 25% কম হয়, তাহলে বি এর আয় এ এর আয় থেকে কত শতাংশ বেশি? এই টাইপের কোশ্চেন বহুবার প্র্যাকটিস করিয়েছি এবং এক্সামে বহুবার আসে। তো এখানে বলেছে এ এবং বি এর আয়, আচ্ছা 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তো এর আয় বি এর আয়ের থেকে 25% কম, অর্থাৎ নিচে যেটা ভ্যালুটা আসবে সেটা হবে বি এর আয়। তাহলে বি এর আয় যদি 4 টাকা হয়, তাহলে এর আয় 4 টাকা থেকে 1 টাকা কম হবে কত? 3 টাকা। জানতে চাইছে বি এর আয় এর আয়ের থেকে, কার আয়ের থেকে বলেছে লাস্টে? তার ভ্যালু নিচে চলে আসবে। তো এর আয়ের থেকে কত শতাংশ বেশি? তো 3-এর থেকে 4 কত বেশি? 1 বেশি। তাহলে 1/3 মানে কার ফ্র্যাকশন ভ্যালু? 33.33% এর ফ্র্যাকশন ভ্যালু। অপশন সি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, এক ভদ্রলোক তার আয়ের 18% বীমা, 11% ভাড়া হিসেবে খরচ করে। তার বীমা বাবদ খরচ হয় 360 টাকা। অর্থাৎ 18%-এর ভ্যালুই কিন্তু বলে দিয়েছে কোশ্চেনে 360 টাকা। তাকে ভাড়া বাবদ কত ব্যয় করতে হয়? 11%-এর ভ্যালু কত সেটাই বার করতে বলেছে। তো 18%-এর ভ্যালু বলে দিয়েছে কত? 360 টাকা। 11%-এর ভ্যালু কত? তো 18 দিয়ে কাটলে 18 দুগুণ 36, গুণ করলে হবে কত? 220 টাকা। অপশন ডি
এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, 1% অর্ধেক হলো কত? তাহলে 1% মানে কি 1%। এই 1%-এর অর্ধেক মানে হয়ে যাবে 1% বাই 2। পার্সেন্টেজ যদি তুলে দিই, পার্সেন্টেজ তুলে দিলে কি হবে? পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 চলে আসবে, তাহলে হয়ে যাচ্ছে 1 বাই কত? 1 বাই 200। ভাগ করলে পাবে 0.005। অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের কোশ্চেন কিন্তু অলরেডি পার্সেন্টেজের ফার্স্ট ক্লাসে ডিটেলসে বুঝিয়েছি। সমস্ত টাইপের কোশ্চেন ভোটের উপর থেকে কিভাবে সলভ করবে সেখানে কিন্তু বোঝানো আছে, তো ফার্স্ট ক্লাসটা দেখে নেবে পার্সেন্টেজের। কি বলেছে? একটি নির্বাচনে একজন প্রার্থী পেয়েছেন মোট ভোটের 62%। তিনি এত ভোটে জয়ী হন। যদি কোনো ভোটকে অবৈধ বলে ঘোষণা না করা হয়ে থাকে, মোট কত সংখ্যক ভোট পড়েছিল? তাহলে বিজয়ী প্রার্থী যদি 62% ভোট পায়, জয়ী প্রার্থী আরেকজন অবভিয়াসলি পরাজিত প্রার্থী। তাহলে জয়ী প্রার্থী যদি 62% ভোট পায়, তাহলে পরাজিত প্রার্থী 100 টোটাল ভোটার আমি ধরে নিচ্ছি, যেহেতু এখানে বলে দিয়েছে অবৈধ ভোট বলে যদি ঘোষণা না হয়, কোনো অবৈধ ভোট ছিল না এবং সবাই ভোট দিয়েছে, তাহলে পরাজিত প্রার্থীর সংখ্যা কত হবে? 100% থেকে 62% বিয়োগ করে দাও, পরাজিত প্রার্থীর সংখ্যা হবে 38% এর সমান। এবার এখানে বলেছে দেখো যে সে কত ভোটে জয়ী হয়েছে? 35,640 ভোটে জয়ী হয়েছে। অর্থাৎ পরাজিত প্রার্থীকে কত পার্সেন্ট ভোটে সে হারিয়েছে? 62 আর 38-কে বিয়োগ করো, 12 থেকে 8 বাদ দিলে 4, আর এখানে 3 আর 1 4, মানে 24% ভোটে হারিয়েছে। তো 24% এর ভ্যালু এখানে বলে দিয়েছে 35640। জানতে চাইছে এখান থেকে যে মোট কত সংখ্যক ভোট পড়েছিল, অর্থাৎ 100% এর ভ্যালু এখান থেকে জানতে চাইছে। তো 35640 বাই 24% ইন্টু 100%। পার্সেন্টেজ কেটে গেল, এখানে 8 দিয়ে কাটো, 4 32, 3 6 36, মানে 8 দিয়ে আবার যাবে, 4 32, 4 4 5 40, 5 40, এখানে 3 দিয়ে কাটছে, 3 1 3 14, 3 4 12, 2 5, 3 8 24, 3 5 15, 148500। অপশন এ কারেক্ট অ্যান্সার। মোট কত সংখ্যক ভোট পড়েছিল? 1,48,500টা। পরের কোশ্চেনে চলে আসো, একটি সংখ্যাকে 10% বাড়ানোর পর পরে সেই সংখ্যাটিকে 10% কমানো হলো, সর্বমোট কত বাড়ানো কমানো হলো? এই টাইপের কোশ্চেন অলরেডি বহুবার করিয়েছি, হোমওয়ার্ক দিয়ে দিলাম, দাগ নম্বর সহকারে অ্যান্সার কমেন্ট বক্সে লিখবে। পরের কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু, মানে বাহুর স্কোয়ার। তাহলে যখনই মাঝখানে গুণ চিহ্ন আসছে আমরা সাকসেসিভের ফর্মুলা ইউজ করতে পারি। তো 20% বাড়াচ্ছে, তো প্লাস 20 প্লাস 20 প্লাস এ প্লাস এ প্লাস 20 ইন্টু 20 বাই 100, 0 0 কেটে গেল, 20 20 40, আর ওদিকে 2 2 4, 44% ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ার জন্য একজন লোক 120 টাকায় আগে 3 কেজি চিনি কম পান। 1 কেজি চিনির বর্তমান দাম কত? ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেনই কিন্তু এক্সামে থাকবে। তো এর কনসেপ্ট কি বলেছিলাম? এক্সপেন্ডিচার সমান প্রাইস ইন্টু কনজাম্পশন। তো এখানে দেখো বলছে চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ার জন্য একজন লোক 120 টাকায় আগের থেকে, মানে আগেও সে 120 টাকা খরচ করত এবং এখনো সে 120 টাকা খরচ করে, অর্থাৎ এক্সপেন্ডিচার কি আছে? এক্সপেন্ডিচার একই আছে, এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় কিন্তু সেম আছে। তো এখানে দেখো চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, 20% এর ফ্র্যাকশন ভ্যালু হলো 1/5, অর্থাৎ আগে যদি 5 টাকা চিনির দাম থাকে, এখন চিনির দাম বেড়ে কত হয়েছে? এখন চিনির দাম বেড়ে হয়েছে 6 টাকা। যেহেতু এক্সপেন্ডিচার সেম,
কনজাম্পশনের রেশিও জাস্ট উল্টে যাবে, 6:5 হয়ে যাবে। অর্থাৎ আগে যদি 6 কেজি চিনি আমি কিনতাম, এখন কিনতে পারবো 5 কেজি চিনি। কোশ্চেনে কি বলে দিয়েছে, বলেছে যে আগের থেকে 3 কেজি চিনি কম পান। তাহলে এখান থেকে রেশিওতে আমি কত কম পাচ্ছি, রেশিওতে আমি 1 ইউনিট চিনি কম পাচ্ছি। তো 1 ইউনিট চিনির ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে 3 কেজি। 1 ইউনিট চিনি রেশিও এখান থেকে কত পেলে, 3 কেজি। তাহলে আগে কত কেজি চিনি পেতে, 3 6 18 কেজি। আর এখন কত কেজি চিনি পাচ্ছ, 3 5 কত, 15 কেজি চিনি পাচ্ছ। জানতে চাইছে 1 কেজি চিনির বর্তমান দাম কত, সেটা জানতে চাইছে। তাহলে 120 টাকার চিনি কিনে নিয়ে এসেছে, 120 টাকায় মাত্র 15 কেজি চিনি পেয়েছে। তাহলে এখন দাম তোমরা পেয়ে যাচ্ছ, টোটাল দামের থেকে টোটাল কনজাম্পশন মানে টোটাল পরিমাণটাকে, কোয়ান্টিটিটাকে যদি ভাগ করে দাও, তাহলে 15 দিয়ে কাটলে 8 15 120, অর্থাৎ এখন চিনির বর্তমান দাম 8 টাকা পার কেজি করে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। 5% শতাংশ হারে ছাড় দেওয়ার পর একটি সম্পত্তির মূল্য কমে দাঁড়ায় এত টাকা, তাহলে প্রাথমিক মূল্য কত ছিল? তাহলে 5% ছাড় দিয়েছে মানে 3800টা হলো 95% এর ভ্যালু। 100% এর ভ্যালু কত সেটাই এখানে জানতে চাইছে। 19 দিয়ে কাটলে 5, 19 দিয়ে কাটলে 200 হলো, 5 দিয়ে কাটো 40। অ্যান্সার হবে 4000 টাকা। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এবং পার্সেন্টেজের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনের দ্বারা তোমাদের টোটাল পার্সেন্টেজ টপিক কিন্তু কমপ্লিট হবে। কি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 130 টাকা এবং সেই দ্রব্যটাকে যদি আমি 7.5% লাভে বিক্রি করি, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কি হবে সেটা এখানে জানতে চাইছে। তো 130 টাকা আগে দাম, এখন 7.5% লাভে বিক্রি করছি। তাহলে 7.5% লাভে বিক্রি করছি মানে আমি 100 টাকা সাথে আরো 7.5% লাভ, মানে 107.5% দামে আমি বিক্রি করছি। 107.5% মানে নিচে 100 চলে আসলো, এখান থেকে দশমিক উঠলে এখান থেকে একটা জিরো কেটে যাবে, এখান থেকে গুণ করো। আচ্ছা, কাটাকুটি যাচ্ছে, 25 দিয়ে কাটলে 4 25 100, 4 25 100 আর 7 থাকছে 3 25 75। দশমিকে ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো এখান থেকে দেখো 43 ইন্টু 13 বাই কত 4। তো এটাকে ব্রেক করছি, দেখো কিভাবে, 43 ইন্টু এখানে 4 মানে 3 4 12, 3 প্লাস 1 এর 4 এই আকারে লিখতে পারি। 13/4 কে আমরা 3 প্লাস 1 এর 4 আকারে লিখতে পারি। এবার 43 দিয়ে গুণ করো, 43 দিয়ে গুণ করলে হবে কত, 129, 3 দিয়ে গুণ করলে, আর এখান থেকে 43/4। তো এখান থেকে 4 দিয়ে কাটলে দেখো 4 10 কে 40, 10 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসছে। এবার অপশনের দিকে খেয়াল করো, অপশনগুলো অনেক দূরে দূরে আছে, সুতরাং আমরা এখান থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে দিয়ে আমরা কিন্তু সলভ করতে পারবো। তো এখান থেকে দেখো দশমিকের পরের সংখ্যার কোনো দরকার নেই, 129 আর 10 যোগ করলে কত হবে, 139 পয়েন্ট সামথিং কিছু একটা ভ্যালু আসবে। তো 130 আছে, হবে না, 142 হবেই না, 145 হবে না। অপশন বি 139.75 এর কিন্তু সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের টোটাল পার্সেন্টেজের ওপর থেকে সমস্ত টাইপের কোশ্চেনের আলোচনা। 3টে পার্টে কিন্তু পার্সেন্টেজের টপিক কমপ্লিট করানো হয়েছে এবং তার আগে রেশিও এন্ড প্রপোর্শন আমরা কমপ্লিট করিয়েছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে দাগ নম্বর সহকারে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আর আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।